রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের। দেশে আরও ৪১ জনের মৃত্যু, কমছে করোনা পরীক্ষার ফি। পিইসি পরীক্ষা স্কুলে নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে। বন্যায় ক্ষতি প্রায় ১,৫০০ কোটি টাকার, খাদ্য ঘাটতির শঙ্কা নেই। শর্তের জাঁতা কলে দেশে আটকে আছেন আমিরাত প্রবাসী শ্রমিকরা। এটি নিউজ দেখছেন। ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উষ্ণতা হ্রাস কোনোভাবেই কাম্য নয় ভারতের। নরেন্দ্র মোদীর এই বার্তা দিয়ে গেলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এমনকি রোহিঙ্গা ইস্যুতেও অবস্থান পাল্টানোর ইঙ্গিত দিল দেশটি। ভারতের এই অবস্থানকে দুই দেশের সম্পর্কের ব্রেকথ্রু হিসেবে দেখছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রমশ হাঁটছে চীনা ব্লকের দিকে। চীনের সঙ্গে সম্পর্ক তরতর করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নিকটতম এবং ঐতিহাসিক বন্ধু ভারত কিভাবে নিচ্ছে এই সম্পর্ক, এই নিয়ে জল্পনা কল্পনায় জল ঢেলে দিতেই যেন বাংলাদেশ সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। করোনায় গেল ৩ মাসে কোনো দেশেই যাননি ভারতের পররাষ্ট্র সচিব। হঠাৎ ঢাকায় এলেন নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে। সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পৌঁছে দিলেন সেই বার্তা। ১ ঘন্টা আলাপে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানালেন ভারতীয় প্রধানমন্ত্রীর অবস্থান। কি সেই অবস্থান? বুধবার হোটেল সোনারগাঁওয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর ব্যাখ্যা করলেন দুই সচিবই। মোদিজি এবং ফরেন মিনিস্টার জয়শঙ্করের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এখানে এসেছেন এবং এটাই ওনারও প্রথম সফর এই কোভিডের সময়। হয়তো সে আরও আসতো, হয়তো আমিও অনেকবার যেতাম, কিন্তু এই কোভিডের কারণে আসলে এগুলো সম্ভব হয়নি। তো সেটার একটা ব্রেক থ্রু আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে, যে তারা দুই দেশের সম্পর্ককে আরো বেগবান করতে চান। We are doing very good things. India and Bangladesh are doing a lot of things. We have a lot of plans. We will take it forward. নানান ইস্যুতেই ভারতের অবস্থান পাল্টে গেছে কিছুটা। রোহিঙ্গা সংকট নিয়ে এতদিন নিশ্চুপ দেশটি 2021-22 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করবে, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে রেজুলেশন পাশে বারবার বাংলাদেশের চেষ্টায় ভেটো দিয়ে আসছে চীন। We will continue to work on it both in the UN Security Council and bilaterally with our people. সীমান্ত হত্যা নিয়ে জিরো টলারেন্সের আপ্তবাক্য সবসময় লেগে থাকে দুই দেশের কর্তা ব্যক্তিদের ঠোঁটে। এবার হর্ষবর্ধন শ্রিংলা একটু নির্দিষ্ট করেই জানিয়েছেন কি ব্যবস্থা নেবেন। উনি প্রয়োজনীয় নির্দেশনা দিবেন নতুন বিএসএফ এর ডিজি আছেন তাকে, এবং যাতে করে এই অনাকাঙ্ক্ষিত এই যে মৃত্যু, এটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি অলটুগেদার। এই বছরের প্রথম 6 মাস বা 7 মাসের নাম্বার একটু বেড়ে গেছে অতীতের বিভিন্ন সময় থেকে। তো এইটার ব্যাপারে আমাদের উদ্বেগ আমরা প্রকাশ করেছি। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে আলাপ হয়েছে করোনা সংকট মোকাবেলা, ভ্যাকসিন সহায়তা নিয়ে। আলোচনা হয়েছে দুই দেশের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট বাস্তবায়ন, পুরাতন লোন ওয়াদাগুলো নিয়েও। বলেছে যে তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। দুই দেশের মধ্যে একটা এয়ার বাবল যেটা বলা হচ্ছে, সেটা আমরা গতকালই আমরা প্রস্তাবটা পেয়েছি এবং এই এয়ার বাবলটি শুরু হতে পারে খুবই শীঘ্রই। I'm totally convinced that our relationship has never been better. It is a Sonali Adhyay and we will continue it. Thank you, sir. Thank you. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির সার্বিক খবর জানাবো। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩,৭৮১। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় দেশের ৯১টি ল্যাবে ১৪,৬৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২,৭৪৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত সংখ্যা ২,৮৫,০৯১।
এদিকে সর্বশেষ ২,৯১৩ জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১,৬৫,৭৩৮। এখন পর্যন্ত মোট ১৩,৯৩,৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা টেস্টে সরকার নির্ধারিত ফি কমানো হচ্ছে। হাসপাতালে পরীক্ষার ফি ২০০ থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে ৩০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, করোনা পরীক্ষার প্রবণতা কমেছে, ফি কমানোর কারণে পরীক্ষা বাড়তে পারে বলে আশা করেন তিনি। করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য সরকার যোগাযোগ রাখছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। কোভিড ডেডিকেটেড হাসপাতাল কমানোর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, আগস্টের শেষের দিকে এ বিষয়ে চূড়ান্ত তালিকা সম্পন্ন হবে। যে এখন থেকে ২০০ টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে ১০০ টাকা করা। আর যদি বাড়িতে ডেকে নিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা হয় সেখানে ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা হলো। যে নতুন হার বলবৎ করা হলো, সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। কেন্দ্রীয়ভাবে না নিয়ে এবার স্কুলেই পিএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদনের জন্য এরকম প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ জানায়, এ বিষয়ে মোট ৩টি প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। এসবের মধ্যে আছে সেপ্টেম্বরে স্কুল খুললে সীমিত সিলেবাসে, আর অক্টোবর কিংবা নভেম্বরে হলে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া। তবে নভেম্বরে স্কুল খোলা সম্ভব না হলে সবাইকে পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করে দেয়া হবে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর। আজ থেকে আবারও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে দেশের সব তফসিলি ব্যাংক। অর্থনৈতিক গতিশীলতা স্বাভাবিক করার উদ্দেশ্যে নতুন করে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনার সময়ে গত মার্চে সীমিতভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপরও অর্ধশতাধিক ব্যাংকার করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পাশাপাশি বিশেষ দিনের সেবা, সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। এখন নতুন নির্দেশনায় সবকিছুই চলবে আগের নিয়মে। মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের অর্থনীতির প্রাণ সঞ্চার বা চাকাকে সচল রাখার জন্য ব্যাংক যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অলওয়েজ পালন করে আসছে, তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা খুবই জরুরি ছিল। প্রবাসীরা যারা বিদেশে আছেন, যারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের সেগুলোকে দেশে আনার জন্য ব্যাংক একটা দায়িত্ব পালন করে এবং সেগুলো আরও এই স্বাভাবিক কার্যক্রম শুরু হতে তার গতি বৃদ্ধি পাবে, রেমিটেন্স প্রবাহ বেড়ে যাবে। এর আগে ব্যাংকিং খাতে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিরবিচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, অনলাইন ব্যাংকিং সেবা জোরদার এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালন সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করতে ব্যাংকগুলো বুধবার থেকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় নিরবিচ্ছিন্ন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অসুস্থ যারা আছেন, সাম্প্রতিককালে যে নির্দেশনাটি এসেছে, যারা করোনা আক্রান্ত এবং যারা মাতৃত্বকালীন ছুটিতে থাকতে চান বা যারা প্রেগনেন্ট ওমেন আছেন, তারা ডাক্তারি সার্টিফিকেট বা মেডিকেল রিপোর্ট দিয়ে এই করোনাকালীন সময়টিতে অফিসে না এসেও তারা তাদের সময়টি কাটাতে পারেন, এই ধরনের একটি নির্দেশনা এসেছে। এছাড়া 13 দফা একটি নির্দেশনা আছে আমাদের করোনা মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক যে সমস্ত ব্যবস্থা। তফসিলি ব্যাংকগুলোর সান্ধ্যকালীন কার্যক্রম এখন থেকে অব্যাহত থাকবে। তবে বাস্তবতা হলো বেশিরভাগ ব্যাংকে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেই। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। এবারের বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হলেও সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে করে দেশে খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, 3 দফা বন্যায় দেশের 37 জেলায় 1323 কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে। একই সাথে বিনামূল্যে বীজ এবং সারও বিতরণ করার কথা জানান তিনি। এ সময় প্রয়োজনে সীমিত পরিসরে চাল আমদানি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। আমাদের সাম্প্রতিক 3 দফা বন্যায় আমাদের কৃষির সহ অন্য সকল সেক্টরে দুর্যোগ ব্যবস্থাপনা 37টি জেলায় সর্বমোট 1323 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির পরিমাণ 2,57,148 হেক্টর। প্রকৃতি সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে রাখে, তারপরেও আমরা আশা করছি যে সার্বিকভাবে দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে না এবং আমরা বড় কোনো সংকটে পড়ব না। বন্যায় ক্ষয়ক্ষতির পুরো হিসেব না পাওয়া গেলেও অন্তত 355 কোটি 15 লাখ টাকার শস্য নষ্ট হয়েছে। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, খাদ্য ঘাটতি এড়াতে সীমিতভাবে রপ্তানি ও স্থানীয়ভাবে কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 40 মিলিয়ন ডলারের সমপরিমাণ শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। 74.5 মিলিয়ন ডলার সমমূল্যের লাইভ স্টক, গবাদি পশু ইত্যাদি, এবং কৃষি জমি যেটা 1,25,549 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, বিশেষ করে 1900-র উপরে স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের খাদ্য যে ক্রয়ের কথা, সেটা টার্গেট এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। সবকিছু বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সীমিত আকারে চাল রপ্তানির জন্য, এবং সেটা প্রক্রিয়া আছে। আমরা আশা করি যে সীমিত রপ্তানি এবং স্থানীয়ভাবে ক্রয়ের মাধ্যমে আমাদের খাদ্যের যে স্টক যে মজুদ, সেটা সবসময় একটা ব্যালেন্স অবস্থায় থাকবে। সংযুক্ত আরব আমিরাতে নানামুখী শর্তের গ্যারাকলে দেশে এসে আটকে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। এ দপ্তর সে দপ্তর ঘুরেও মিলছে না সমাধান। তাই দ্রুত এই জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শক্ত ভূমিকার দাবি করেছেন ভুক্তভোগীরা। বিস্তারিত সাব্বির আহমেদের রিপোর্টে। 70,000-80,000 টাকা টিকিট কাটে মানুষ যেতেছে, এভাবে পাওয়া যায় না। আমাদের আপ ডাউন টিকিট আছে বাংলাদেশ বিমানে। আমি আবুধাবি থেকে আসছি, আবুধাবিতে যাওয়া যাম। এরা বলতেছে এখন আসেন, আমরা পরে আসেন, যোগাযোগ করেন। দুবাই থেকে আরাবিয়ান ফ্লাইটে আইছে, এয়ারপোর্টে গেলাম যে ভাই আমি একটু উপরে যাব অফিসে, আমার যাই দিল না। সংযুক্ত আরব আমিরাতে ফিরতে চাওয়া বাংলাদেশিদের ভিড় এখন বিমানসহ এয়ারলাইন্সের অফিসগুলোর সামনে। করোনার আগে ছুটিতে এসে আটকা পড়েছেন এই প্রবাসীরা। দ্রুতই আবার আমিরাতে ফিরতে চাইলেও সেখানকার নিয়ম পরিবর্তনের জটিলতায় তারা। ভিসার মেয়াদ শেষ হওয়ার 6 মাস পার হলেও আমিরাতে যাওয়া যাবে, এমনটাই বলা হয়েছিল করোনাকালের শুরুতে। এখন নতুন নিয়মে আইডেন্টিটি অ্যান্ড সিটিজেন অথরিটি আইসি এর অনুমোদন যারা পাবেন শুধু তারাই যেতে পারছেন। এক্ষেত্রে 6 মাসের সেই নির্দেশনা কখনো মানা হচ্ছে, কখনো নয়। মানে যাদের 6 মাস পুরো হয় না তারা যাইতে পারবে। তো আমরা এখানে আসছি, আসার পরে এরা আমার এখানে চাইছে 6 মাস পুরনো নওয়াতে হে টিকিট দিল, বলে যে আপনার 17 তারিখে আপনাদের ফেলাই। গ্রিন সিংলা অবশ্যই পেপারও নিয়ে আসছি আমি, তো তারপরে ওরা মানে দিতেছে না, পাত্তা দিতেছে না। অন্যদিকে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় বিমান বাংলাদেশ আইসি এর অনুমোদন থাকলেও ভিসা শেষ হওয়ার পর 6 মাস পেরোনোর অজুহাতে যেতে দিচ্ছে না শ্রমিকদের। দুবাইতেও যাচ্ছে, শারজাতেও যাচ্ছে, ওই দুই জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে একটা জায়গায়, সেটা হলো আবুধাবিতে। তাদের নীতিগত কোনো সমস্যা হচ্ছে, যে তাদের নীতিগত সমস্যার জন্যই আজকে এই প্যাসেঞ্জার যারা যাচ্ছেন যে ফিরে আসতেছেন। অনেক বাংলাদেশি এখন যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু ওই দেশের যদি ইমিগ্রেশন পলিসি অথবা ওই দেশের এন্ট্রি পলিসিতে তো ওরা ক্রমাগত ছাড়ছে। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে আমার তো গতকালের ফ্লাইটে 204 জন যাওয়ার কথা ছিল, মাত্র 41 জন এখানে তারা বোর্ডিং পাস দিতে পেরেছে। 41 জন 29 জনকে আবার ফেরতও পাঠাচ্ছে। আমাদের যাত্রীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত, কিন্তু ওই যে বললাম যে এক এক দেশের নিয়ম এক এক রকম। ওনারা যখনই আমাদেরকে অনুমোদন দিচ্ছেন তখনই কিন্তু আমরা প্রসিড করতে পারছি। যদি ওনারা আমাদেরকে ছাড় দেন, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেন, তাহলে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারবো। করোনার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় মার্চের আগ পর্যন্ত যারা বিভিন্ন গন্তব্যের টিকিট কিনেছেন তারা 2021 সালের 14 মার্চ পর্যন্ত এই টিকিটে কোনো বাড়তি ফি ছাড়া ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।
6টা নিউজ আওয়ারের সময় হলো 32টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে। রিজেন্টের শাহিদের বিরুদ্ধে অস্ত্র মামলা আমলে নিলেন আদালত। রপ্তানি বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানব সম্পদ উন্নয়নে জোর। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের। দেশে আরও 41 জনের মৃত্যু, কমছে করোনা পরীক্ষার ফি। পিইসি পরীক্ষা স্কুলেই নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে। বন্যায় ফসলের ক্ষতি প্রায় 1,500 কোটি টাকার, খাদ্য ঘাটতির শঙ্কা নেই। শর্তের জাঁতা কলে দেশে আটকে আছেন আমিরাত প্রবাসী শ্রমিকরা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। অস্ত্র মামলার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। 27 আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। এদিকে তৃতীয় দিনের মতো তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বুধবার ঢাকার 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নেন। শাহিদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করেন আদালত। শাহিদের আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেন আদালতের অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। পরে শাহিদকে আবার দুদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। বিজ্ঞ আদালত যেহেতু তার দেখানো মতে তার গাড়ি থেকে একটি পিস্তল, গুলি সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-8 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক এবং স্বঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নিয়েছেন তিনি। শওকত হাসান মিয়ার অসুস্থতার সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর আইনজীবী জানান, শওকত হাসানের জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করবেন তারা। আরও জানাচ্ছেন সম্রাট আনোয়ার। বিভিন্ন সময়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেকে পরিচয় দেন বঙ্গলীগ সভাপতি হিসেবে। PHP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে 57 কোটি টাকা চাঁদা দাবির মামলার সত্যতা পাওয়ায় PBI এরই মধ্যে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর উপাচার্যের গাড়ি থামিয়ে 60 কোটি টাকা চাঁদা দাবির জন্য ভাটারা থানায় করা মামলায় 27 জুলাই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। কিন্তু 16 দিনের মাথায় 12ই আগস্ট ভুয়া অসুস্থতার সার্টিফিকেট দেখিয়ে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফুজ্জামান আনসারির আদালতে জামিন লাভ করেন শওকত হাসান মিয়া। এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও এ মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে সেটাও একদম ধরা পড়ছে বা পড়তেছে। এরকম কোনো কমপ্লেন আসলে আমরা সেটাকে তদন্ত করি, যেটা পাই সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এদিকে রামপুরার ডেল্টা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারির 17 তারিখ থেকে মার্চের 17 তারিখ পর্যন্ত এই 1 মাসের মধ্যে শওকত হাসান নামে কোনো রোগী ভর্তি হয়নি। সকল ডকুমেন্টস চেক করে আমার হসপিটালের রেজিস্টার খাতা, তারপর সফটওয়্যার কপি, এগুলো চেক করে দেখে ওনার কোনো তথ্য এখানে নথিভুক্ত নাই। এই পেশেন্ট আমাদের এখানে কোনোভাবেই ভর্তি হয় নাই। যে ডক্টরের নাম আসছে, ডাক্তারকে সাথে সাথে চেক করছে এবং আমাদের হসপিটাল তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করছে। UITS বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, শওকত হাসানের ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আদালতের আমলে এনে
জামিন বাতিলের আবেদন করবেন তারা। এখন আমাদের কাছে যে ওই সার্টিফিকেট আপাত দৃষ্টিতে ভুয়া বলেই মনে হয়েছিল, তবুও এখন স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হসপিটালের লিখিত বক্তব্য আমার কাছে এসেছে এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাই এই সার্টিফিকেটটি ভুয়া এবং জাল। সুতরাং এখন আমরা এই জামিন আদেশটাকে রদ এবং রহিত করার জন্যে আমার ভিকটিম ইউআইটিএস কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিজ্ঞ সিএমএম আদালতে যাব এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতে এর প্রতিকারের জন্য আমরা যাব। এদিকে শওকত হাসানের আইনজীবী এটিএন নিউজকে জানিয়েছেন তারা জামিন আবেদন করলেও ভুয়া অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে কিছুই জানেন না। এই মামলাটাতে প্রথমে একজন আইনজীবী ছিলেন, এই মামলাটা যিনি প্রথম মুভ করছিলেন তারা তখন নথির মধ্যে মেডিকেলের কাগজগুলো দিচ্ছিল, হয়তোবা আমি দেখিনি, কিন্তু আমি এই সব কিছু বুঝিনি। আমার 26-এর মধ্যে এটা ছিল না, আমরা 3 জন আইনজীবী ছিলাম এটার মধ্যে। ভুয়া মেজর পরিচয় দিয়ে অবৈধ সম্পদ অর্জন করায় শওকত হাসান মিয়ার নিজ এলাকা জামালপুরবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দুদক কয়েকবার নোটিশ প্রদান করে তাকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। 3 দফা বন্যা ও করোনায় বড় ধরনের বিপর্যয় সুনামগঞ্জ জেলা। ফসল, গবাদি পশু, মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘর, সড়ক, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হিসেবে আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট। এখনো বন্যার ক্ষত জেলা জুড়ে, অনেকেই হারিয়েছেন বসতবাড়ি। জেলা শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক ডুবে গেছে। এলজিইডির 900 কিলোমিটার কাঁচাপাকা গ্রামীণ সড়ক ভেঙে ক্ষতি প্রায় 400 কোটি টাকার। সড়ক ও জনপথ বিভাগের 30 কিলোমিটার সড়ক ভেঙে অন্তত 40 কোটি টাকা ক্ষতি হয়েছে। মাছের পুকুর ভেসে গেছে 8665টি। মৎস্য খাতে ক্ষতি 52,92,88,000 টাকা। প্রাণী সম্পদের মোট ক্ষতি 2 কোটি টাকার কম নয়। ডুবেছে আউশ আমন ধানের বীজতলা আর সবজি ক্ষেত। কৃষি খাতে ক্ষতি 9 কোটি টাকা। সরকারি হিসেব এমন হলেও প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি বলে মনে করেন স্থানীয়রা। রাত্রেবেলা পানি আই পড়ছে, পুকুরের উপরে গেছে 3 ফুট পানি। একবার না 3 বার এই পুকুরে আমরা আটকাইছি। আটটানির পরও আটটানি গেছে না, মাছ গেছে গিয়া বাড়ি। সরকার আমাদের মতো অনেক খামারি আছে, যদি বড় ধরনের একটা লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমরা আবার গুইরা দাঁড়াইতাম সক্ষম হব। 381টি প্রাথমিক বিদ্যালয় আংশিক এবং শার্লা ও জগন্নাথপুর উপজেলার 4টি স্কুল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে 3.5 কোটি টাকার ক্ষতি প্রাথমিক শিক্ষা বিভাগে। নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি ঋণ সহায়তার দিকে তাকিয়ে আছেন। এই পাঙ্গাগুলা যতক্ষণ ঠিক না হয়েছে ততক্ষণ আমরা যাতায়াত চলা যাইতো না, খুব অসুবিধা। রাস্তা ভাঙার কারণে ইচ্ছা করলে আমরা কোনো রুগীকে রেফার করতে পারতেছি না। যত সম্ভব তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করে দরকার। করোনা ও 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি দ্রুত উদ্যোগের অপেক্ষায় সুনামগঞ্জবাসী। ক্ষয়ক্ষতির রিপোর্টটা পেলে আমরা এটা স্ব মন্ত্রণালয়ের নিকট এটি পুনর্বাসন সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য আমরা প্রেরণ করব। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ডাক্তার আশিস চক্রবর্তীর সার্বিক সহায়তায় এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও কারিতাসের উদ্যোগে 200 জনকে শিশু খাদ্য প্রদান করা হয়। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে গুণীজন সংবর্ধনা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পরিষদের সভাপতি আব্দুল বাসিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনির হোসেন। আবারও সময় হলো বাজেস্টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণ, অবস্থার আরও অবনতি। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিতে আজ মুখোমুখি বায়ার্ন ও লিও। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। একই সঙ্গে শুধুমাত্র তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল না থেকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিচ্ছেন এ খাত সংশ্লিষ্টরা। মফিদুল তপু রিপোর্ট। করোনার ধাক্কায় শেষ হওয়া 2019-20 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে 16.93%। এমন পরিস্থিতিতে কিভাবে রপ্তানির বাজার পুনরুদ্ধার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যায় তা নিয়ে অনলাইন ভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সভায় মূল প্রবন্ধে বলা হয়, রপ্তানি বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশীয় মানব সম্পদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো আবশ্যক। আর এজন্য শিক্ষা ও প্রশিক্ষণ খাতে জরুরি ভিত্তিতে ব্যাপক বিনিয়োগ দরকার। হাই পাবলিক স্পেন্ডিং অন দ্য স্কিল ডেভেলপমেন্ট, স্পেশালি with respect to health and education and human capital. ইউরোপের দেশ ব্রিটেনের বাজারে রপ্তানি পণ্যের 93%ই তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট। কমপ্লায়েন্সের অভাবে বাংলাদেশ অনেক পণ্যই ব্রিটেনের বাজারে রপ্তানি করতে পারছে না বলেও জানান বক্তারা। So volume versus value of RMG has gone down. That's because the UK retailers are paying less. They used to pay $5, just for example, 5 years ago. Today they're paying $3. That business model has to be reviewed. In the crisis, when the UK retailers were not paying, we realized that this business model is not sustainable. In this business model, every liability is with the supplier. That has to change too. Ethnic market is also now driving away from Bangladesh. We have the huge vegetable market, shrimp market, but because of lots of compliance issues, this market is gradually wiping out from the Bangladesh side. দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সইয়ের ব্যাপারে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে ব্যবসায়ীরা বলেন, কস্ট অফ ডুইং বিজনেস কমাতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। It's really important that companies see that there's a level playing field here. They see that their intellectual property is going to be protected. They see that they can enforce contracts. So a lot of that basic reform, I think, is what needs to happen if companies are going to really make the most. বিনিয়োগ ও রপ্তানি উৎসাহিত করতে সব ধরনের নীতি সহযোগিতা অব্যাহত রাখবে সরকার, এমন আশ্বাস দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পণ্যের বাজার অনুসন্ধান ও রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার দায়িত্ব মূলত ব্যবসায়ীদেরই। Connecting our diaspora, especially British Bangladeshi youth who are now in the driving seat of British Bangladesh economic activities with Bangladeshi youth entrepreneurs. The startups who are looking for some funding, some handholding, some help could be fruitful for channeling skill, expertise, and resources of new generation in trade and businesses between two countries. মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। নরসিংদীর কলম্বো লেবুর খেতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। ইউরোপ এশিয়ার অন্তত 40টি দেশে রপ্তানি হচ্ছে সুঘ্রাণ সমৃদ্ধ এই লেবু। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, 14 বছর আগে নরসিংদীর মাটি এই লেবু চাষের উপযোগী বলে নিশ্চিত হন তারা। এরপর থেকে দেশ বিদেশের বাজারে ভালো দাম পাওয়ায় প্রতি বছরই কৃষকদের আগ্রহ বাড়ছে। জেলার 411 হেক্টর জমিতে এখন লেবু চাষ হয়, যার বেশিরভাগই কলম্বো জাতের। সারা বছর ফলন দিলেও মৌসুমে প্রতিটি গাছ থেকে 300-400 ফল পাওয়া যায়। ক্যানকার্স জাতীয় ব্যাকটেরিয়া মুক্ত হওয়ায় বিদেশের ব্যবসায়ীরাও এই লেবু নিতে আগ্রহ দেখাচ্ছেন। কেবল ইউরোপেরই অন্তত 27টি এবং বিশ্বের 40টি দেশে রপ্তানি হচ্ছে কলম্বো লেবু। এসব লেবু বাগানে কর্মসংস্থান হয়েছে শত শত শ্রমিকের। দেশের বাইরের খবর। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির আর্মি হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, সংক্রমণের লক্ষণ দেখা গেছে প্রণব মুখার্জির ফুসফুসে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 2012 থেকে 17 পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। এর আগে কংগ্রেস পার্টি ও সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। গত 10 আগস্ট বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
পরে করোনা ধরা পড়ে। অস্ত্রোপচারের পর থেকে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখার্জি। গাজা উপত্যকায় ইসরায়েল তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বন্ধ হয়ে গেল সেখানকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। ফলে গাজায় দৈনিক বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও কমে যেতে পারে। প্রায় 20 লাখ মানুষের বসতি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। এখানকার বিদ্যুৎ চাহিদার বেশিরভাগই আসে ইসরায়েল থেকে। বর্তমানে সেখানে 10 ঘন্টা বন্ধ রাখার পর 6 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন একমাত্র উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহের পরিমাণ আরও কমবে। গাজার মূল বিদ্যুৎ বিতরণ কোম্পানির এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ সরবরাহের সময় 4 ঘন্টা নেমে আসতে পারে। দীর্ঘদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জেনারেটরের উপর নির্ভরশীল গাজার বাসিন্দারা। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আরও বেশি সংকটে পড়বে। খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অলিম্পিক লিও। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। গত 3 বছরের গেরো খুলতে চায় বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কেননা চ্যাম্পিয়ন্স লিগের গত 4 আসরে সেমিফাইনালের বাধা ডিঙোতে পারেনি তারা। জুভেন্টাস বা ম্যান সিটির মতো শক্ত প্রতিপক্ষকে বিদায় করে দিয়ে শেষ 4-এ আসা অলিম্পিক লিওকে নিয়ে এবার তাই বেশ সাবধানী বায়ার্ন কোচ হান্সি ফ্লিক। দুই দলের মুখোমুখি 8 লড়াইয়ের 4টি জিতেছে জার্মানরা। ওদিকে প্রথমবার ফাইনালে ওঠার হাতছানি লিওর সামনে। ফরাসি ক্লাবটি রয়েছে মুসা দেমবেলে, মেমফিস দেপেই, তোকো দেপের মতো বিদ্যুৎ গতির কিছু তরুণ ফুটবলার। এই শক্তি কাজে লাগিয়েই লিও আজ ইতিহাস করতে চায়। শেষ করব 6টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের। দেশে আরও 41 জনের মৃত্যু, কমছে করোনা পরীক্ষার ফি। পিএসসি পরীক্ষা স্কুলে নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে। বন্যায় ফসলের ক্ষতি প্রায় 1,500 কোটি টাকার, খাদ্য ঘাটতির শঙ্কা নেই। শর্তের জাঁতা কলে দেশে আটকে আছেন আমিরাত প্রবাসী শ্রমিকরা। রিসেন্টের শাহিদের বিরুদ্ধে অস্ত্র মামলা আমলে নিলেন আদালত। রপ্তানি বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে মানব সম্পদ উন্নয়নে জোর। প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণ, অবস্থার আরও অবনতি। এবং চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিতে আজ মুখোমুখি বায়ার্ন ও লিও। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজের ব্রেকিং নিউজ। মোবাইলে পেতে টাইপ করুন START_AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।